নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কেন হঠাৎ করে 5 দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন, কেন মার্কিন প্রশাসন তাকে হঠাৎ করে ডেকে পাঠালো এবং কেনই বা তিনি গোপনে আমেরিকা পাড়ি দিয়েছেন। তিনি কিন্তু দেশ ছেড়েছেন গতকাল বুধবার এবং ইতিমধ্যে তিনি আমেরিকায় পৌঁছেও গিয়েছেন। তিনি সেখানে পৌঁছে যাওয়ার পরও বাংলাদেশ সরকার সরকারিভাবে কিন্তু তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার 5 দিনের জন্য আমেরিকা সফরের বিষয়টি কখনোই সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করেনি। একটু আগে, অর্থাৎ আমি এই যে ভিডিও যখন করছি বৃহস্পতিবার সন্ধেবেলা, একটু আগে বাংলাদেশ মিডিয়াতে প্রথমেই খবরটি এসছে এবং সেখানে যে সূত্রগুলি উল্লেখ করা হয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে আমেরিকায় বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাস কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে হ্যাঁ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন আমেরিকায় আছেন। আমেরিকায় তার সঙ্গে যে বৈঠক হবে তাতে দুজন ব্যক্তির উপস্থিতি নিয়ে কিন্তু কূটনৈতিক মহলে, রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে এই যে হঠাৎ করে তলব করা হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এবং তিনি ছুটে গেলেন এবং সম্পূর্ণ গোপনে চলে গেলেন, এই বিষয়টা নিয়ে চর্চার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুজন ব্যক্তির সঙ্গে আলোচনা। তার মধ্যে একজন পল কাপুর একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন আধিকারিক, যিনি আমেরিকার মধ্য এবং দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রী বা সচিব। আমেরিকাতে সচিব কথাটাই বলা হয়, পররাষ্ট্র সচিব বা বিদেশ সচিব। এছাড়া আরেকজন আছেন, তিনি হচ্ছেন যে সার্জিও গোর হচ্ছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের জন্যে মধ্য এবং এশিয়া, এই যে দক্ষিণ এশিয়া, এই অঞ্চলের তিনি বিশেষ দূত, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের তরফে তিনি বিশেষ দূতের ভূমিকা পালন করছেন একই সঙ্গে। অর্থাৎ তিনি ভারতের রাষ্ট্রদূত, আবার একই সঙ্গে তিনি কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, এই যে দেশগুলি, এই দেশগুলির নানান বিষয় আশয় নিয়ে তিনি মার্কিন প্রশাসনকে, মার্কিন বিদেশ মন্ত্রককে তিনি পরামর্শ দিয়ে থাকেন কি করণীয়, এবং ওইখানে আমেরিকার যে কূটনৈতিক অফিসগুলি আছে বা প্রতিনিধিরা আছেন তাদেরকে তিনি পরামর্শ দেন যে কোন পরিস্থিতিতে কি করণীয়। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা গেল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার বিদেশ সফর, এগুলি সচরাচর কিন্তু গোপনে হয় না এবং রীতিমতন সংবাদ সম্মেলন করে জানানো হয় যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অমুক দেশে যাচ্ছেন, অমুকের সঙ্গে দেখা করবেন, এই তার কর্মসূচি। এটাই হচ্ছে সাধারণ রীতি, কারণ তিনি একজন উপদেষ্টা মূলত, তো তার সফর কখনো গোপন থাকার কথা না। তাহলে কেন এই সফরটা গোপন রাখা হলো এবং এই সফরের সম্ভাব্য আলোচ্য কি, এই বিষয় নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে। আমি বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি, তাতে দুটি মুখ্য বিষয় কিন্তু আলোচনায় আসবে। অবশ্যই একটা বাণিজ্য সংক্রান্ত আলোচনা এখানে আছে এবং একজন মানে আলাদা করে একজন বাণিজ্য আধিকারিক, তার সঙ্গেও খলিলুর রহমানের বৈঠক হওয়ার কথা। কিন্তু এর বাইরে দুটো মূল বিষয় আছে। একটি হচ্ছে বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং ক্রমবর্ধমান যে হামলা, সাম্প্রদায়িক সহিংসতা এবং হিন্দুদের ওপরে যে হামলা। আপনারা জানেন যে বুধবার দিন বাংলাদেশের সংখ্যালঘুদের যে বৃহত্তম সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা সাংবাদিক বৈঠক করে বলেছে যে শুধু ডিসেম্বর মাসেই 10 জন হিন্দু সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হয়েছেন। কেউ মারা যাবেন না একটা দেশে, এটা তো হতে পারে না। সেখানে যদি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কেউ মারা যেতে পারেন, চোর ডাকাত তাদের আক্রমণে মারা যেতে পারেন, বা জঙ্গিরা তাকে আক্রমণ করতে পারে, এসব অনেক কারণ হতে পারে। কিন্তু এই যে মৃত্যুগুলি, এই মৃত্যুগুলি হচ্ছে কিন্তু শুধুমাত্র তারা একটা ভিন্ন ধর্মের বলে একটি ধর্মীয় বিদ্বেষ থেকে তাদেরকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার ঘটনাগুলিও কিন্তু ভয়ানক। অর্থাৎ সেফ যে একটা গুলি করে হত্যা করেছে তা কিন্তু নয়। দেখা যাচ্ছে যে গুলি করে তারপর আবার গলা কেটে শরীরে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে, যাতে একটা খুন
অনেকের মধ্যে ভয় ধরিয়ে দিতে পারে। এছাড়া আমরা তো জানি ময়মনসিংহের ঘটনাটি যে কি ভয়ানক, যে প্রথমে পিটিয়ে আধমরা করে তারপর তাকে গাছে লটকানো হলো, সেখানে তাকে গলায় ফাঁস দিয়ে গাছে লটকানো হলো, তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো এবং সেই ছবি হাজার হাজার মানুষ সেই যন্ত্রণাকে মানে ক্যামেরা বন্দি করলেন, সেলফি করলেন। এই যে জায়গায় চলে গেছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, এইটা নিয়ে কিন্তু গোটা বিশ্বই কিন্তু উদ্বিগ্ন যে একটা দেশে এই ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। স্বভাবতই আমাদের কাছে যেটা খবর যে মার্কিন প্রশাসন এই ব্যাপারেও কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তারা সতর্ক করবে যে বাংলাদেশ, কারণ গত মাসেই বাংলাদেশ নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের যে নিজস্ব আলাদা একটি মানে সেল আছে, যারা মূলত গোটা বিশ্বে সংখ্যালঘুদের ওপরে কী ধরনের নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটছে তার উপরে তারা রিপোর্ট তৈরি করে। তাতে কিন্তু বাংলাদেশ সম্পর্কে বেশ কঠোর ভাষায় কতগুলি মানে প্যারা আছে, যেখানে খুব কঠোর ভাষায় বাংলাদেশ সম্পর্কে উদ্বেগ এবং নিন্দা করা হয়েছে। তো এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনটা যেভাবে হতে যাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগকে একেবারে বাদ দিয়ে নির্বাচন হতে যাচ্ছে এবং যত নির্বাচন এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে রাজনৈতিক সহিংসতা প্রবলভাবে বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলি হত্যা হয়েছে। তারেক জিয়া দেশে ফেরার পর বিএনপি অনেক জোরালো শক্তি নিয়ে ময়দানে নামবে, এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তনের পরও কিন্তু বিএনপির গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মৃত্যু খুন এইগুলো বন্ধ করতে পারেনি। অনেকেই হত্যা হচ্ছেন। আবার প্রতিপক্ষ দল জামাতের দ্বারা আক্রান্ত হচ্ছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তারা জামাতকে আক্রমণ করছে। ফলে রাজনৈতিক যে হিংসা, সেটা যত নির্বাচন এগিয়ে আসছে, আর 1 মাস 5-7 দিন বাকি নির্বাচনের, অতটাও হয়তো নয়, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে রাজনৈতিক সহিংসতাও পাল্লা দিয়ে বাড়ছে। একদিকে সাম্প্রদায়িক সহিংসতা বাড়ছে, ধর্মীয় বিদ্বেষজনিত কারণে হত্যার ঘটনা বাড়ছে, অন্যদিকে রাজনৈতিক সহিংসতাও বাড়ছে। এছাড়া যে ঘটনাটি ঘটতে যাচ্ছে, যেটা আওয়ামী লীগের তরফ থেকে বারে বারে বিশ্বের নানান জায়গাতে বলা হচ্ছে এবং বহু দেশের সংসদেরা কিন্তু এই নিয়ে সরবও হয়েছেন, যে একটা দেশে একটা রাজনৈতিক দল, এবং বিশেষ করে যে রাজনৈতিক দলটি সে দেশের স্বাধীনতার আন্দোলনের প্রধান সংগঠক এবং স্বাধীনতা যুদ্ধের প্রধান সংগঠক, সেই দলকে বাদ দিয়ে কি করে নির্বাচন হয়, তার কারণ সেই দলের অন্তত যে ভোটাররা আছেন সে ফিগারটা কখনো বলা আমরা শুনি যে 38 কি 40 কি 42 কি 45, সংখ্যাটা যাই হোক না কেন, এই সমর্থকদের কিন্তু দুটি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এক তো হচ্ছে তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না, 2 হচ্ছে যে তাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে যে তাদেরকে বুথে যেতে হবে, বুথে গিয়ে তাহলে যদি কাউকে ভোট দিতে হয় তাহলে সেখানে কিন্তু অপছন্দের কোনো প্রার্থীকেই তাদের ভোট দিতে হবে। এই যে পরিস্থিতিটাও কিন্তু এখন আন্তর্জাতিকভাবে বেশ চর্চায় এসছে, যে বাংলাদেশে যে একটা শেষ পর্যন্ত নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটা আসলে কি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন কি মানে এই যে ইউরোপের দেশগুলি, আমেরিকা এবং ইউরোপের যে দেশগুলি, তারা তাদের দেশের মধ্যে কিন্তু এখন এই নিয়ে প্রশ্ন উঠেছে যে এই নির্বাচনকে কি করে তারা অনুমোদন দেবে। কারণ একেবারে ঘোষিতভাবেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়াটা একটা বড় কর্মসূচি এবং সেটাই এই নির্বাচনের অত্যন্ত আলোচিত বিষয়। স্বভাবতই এই বিষয়গুলি খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের বক্তব্য স্পষ্ট করে দেবে যে তারা কিভাবে নির্বাচনকে দেখছে, এইটুকু আমার কাছে খবর। এছাড়া আরও অনেক আঞ্চলিক নিরাপত্তার বিষয়ও আছে। আপনারা জানেন যে গত মাসে খলিলুর রহমান দিল্লিতে এসেছিলেন, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেছেন, এসেছিলেন একটা কনফারেন্সে যোগ দিতে, কিন্তু কনফারেন্সের আগেই তিনি একান্ত বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এবং যা ভারতীয় মিডিয়াতে এবং আমিও যা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি যে খলিলুর রহমানকে ভারত সরকারের তরফেও কিন্তু বেশ কিছু উদ্বেগের কথা জানানো হয়েছে, যে বাংলাদেশে আবার পুরনো জঙ্গি
জঙ্গি সংগঠনগুলি সক্রিয় হচ্ছে এবং ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি আলফার একাংশ এক নেতা তিনি বার্মা থেকে এখন ঢাকায় এসে আছেন বলে ভারতীয় গোয়েন্দা বাহিনীগুলির কাছে খবর। এই ব্যাপারটাও কিন্তু খলিলুর রহমানকে বলা হয়েছে যে এটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না, কারণ তাকে ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি বার্মাতে গিয়ে থাকছিলেন যে বাংলাদেশের ভূমি থেকে তিনি যাতে কোনো ভারত বিরোধী কার্যকলাপ করতে না পারেন। কিন্তু সেই নেতাও এখন আবার বাংলাদেশে চলে এসছেন বলে খবর। এছাড়া অনেক জঙ্গি তৎপরতা বেড়ে যাচ্ছে, ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বাড়ছে, যে কারণে আপনারা দেখবেন যে হাদির মৃত্যুকে কেন্দ্র করেও অনেক যে জটিলতা তৈরি হলো, তারপরে সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে দূতাবাস থেকে ভিসা দেওয়াতে অনেক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বুধবারই বাংলাদেশ সরকার তারা কিন্তু ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়ার বিষয়টি সীমিত করেছে। কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি থেকে তো ভিসা দেওয়াই বন্ধ আছে। আগরতলার সহকারী হাই কমিশনের অফিস থেকে ভিসা দেওয়া বন্ধ। শুধুমাত্র আসামে সহকারী উপদূতাবাস যেটা, সেই উপদূতাবাস থেকে ভিসা দেওয়ার ব্যবস্থা এখন আছে। স্বভাবতই দুই দেশের মধ্যে যে একটা অস্থির পরিস্থিতি, এই বিষয়টাও আসবে, কারণ এটার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা জড়িত। পাকিস্তানের তরফে বাংলাদেশে যেভাবে অস্ত্র বিক্রির তৎপরতা শুরু হয়েছে এবং তার পেছনে যেভাবে চীনের মদত আছে, কারণ যে অস্ত্রগুলি পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশকে বিক্রি করতে চাইছে সেগুলি পাকিস্তান এবং চীন যৌথভাবে তৈরি করেছে। সেই যে অস্ত্রগুলি বিক্রি করার চেষ্টা হচ্ছে, কারণ গতকাল বুধবারই ইসলামাবাদে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের দীর্ঘ বৈঠক হয়েছে। একটা তো মানে প্রতিনিধি দল ভিত্তিক বৈঠক হয়েছে, এছাড়া তাদের একান্তে বৈঠক হয়েছে, সেখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে পাকিস্তানের নামে আসলে যে চীনের আধিপত্য বেড়ে যাচ্ছে, এটাও আমেরিকার জন্য দুশ্চিন্তার। এই দুশ্চিন্তা যেমন ভারতের, তেমনি আমেরিকাও কিন্তু এটা ভালোভাবে দেখছে না। স্বভাবতই এই বিষয়গুলিও এই আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে। ফলে আমরা তাকিয়ে থাকি যে স্বয়ং খলিলুর রহমান তিনি মুখ খোলেন কিনা, তিনি আমেরিকায় থাকাকালীন মুখ খোলেন কিনা, বা দেশে ফিরে মুখ খোলেন কিনা, এবং তিনি কি বলেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।